উত্তেজনার মাঝেই এক বড় বার্তা দিল চীন। ইরানের পাশে আছে তারা, সরাসরি এবং স্পষ্টভাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, চীন ইরানের সরকার এবং জনগণকে সমর্থন করে। তাদের ভাষায়, ইরান তার জাতীয় স্থিতিশীলতা এবং বৈধ অধিকার রক্ষার জন্য যে পদক্ষেপ নিচ্ছে তা সমর্থনযোগ্য। এটা শুধু কূটনৈতিক বক্তব্য না, এটা এক ধরনের সতর্কবার্তাও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য। চীন পরিষ্কার করে বলেছে, তারা আন্তর্জাতিক সমস্যার সমাধান চায় আলোচনা ও কূটনীতির মাধ্যমে। শক্তি প্রয়োগ বা যুদ্ধের হুমকি, এগুলোর তারা সরাসরি বিরোধিতা করে। সহজ ভাষায় বললে, চীন বলছে, যুদ্ধ নয়, কথা বলো। এই বক্তব্যটা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক প্রস্তুতি শুরু করেছে। বলা হচ্ছে, 2003 সালে ইরাক যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় সামরিক সমাবেশ। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার সৈন্য, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সবকিছু ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে। মানে পরিস্থিতি শুধু উত্তেজনাপূর্ণ নয়, এটা বিপজ্জনকও। একই সময় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। অর্থাৎ একদিকে আলোচনা চলছে, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দ্বৈত পরিস্থিতি সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। এখন প্রশ্ন হলো, চীন আসলে কতটা শক্তভাবে ইরানের পাশে দাঁড়াতে পারবে? অর্থনৈতিক দিক থেকে দেখলে চীন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালে ইরানের মোট বাণিজ্যের 1/4 বেশি হয়েছে চীনের সাথে। প্রায় $18 বিলিয়ন পণ্য চীন থেকে আমদানি করেছে ইরান, আর প্রায় $14.5 বিলিয়ন রপ্তানি করেছে। শুধু তাই নয়, চীনের জ্বালানি কোম্পানিগুলো সরাসরি ইরানের সমুদ্রের তেল উত্তোলনে কাজ করছে। 2021 সালে দুই দেশ 25 বছরের একটি বড় চুক্তি করে, যেখানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পেও ইরান একটি গুরুত্বপূর্ণ সংযোগ। অর্থাৎ ইরান শুধু একটি দেশ না, চীনের জন্য এটি একটি কৌশলগত কেন্দ্র। এমনকি চীনই ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতা করেছিল, যা মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন এনেছিল। এদিকে নতুন খবর হলো, ইরান চীনের কাছ থেকে উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল কিনতে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ সামরিক সহযোগিতাও বাড়ছে। আরেকটি চমকপ্রদ তথ্য এসেছে চীনের একটি গোয়েন্দা সংযুক্ত প্রতিষ্ঠান মাইজার ভিশন থেকে। তারা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটির নাম অফ দ্য এয়ারবেস। এখানে অন্তত 11টি F-22 রাপ্টর যুদ্ধ বিমান দেখা গেছে। এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো শুধু মহড়া নয়, বাস্তব অপারেশনের প্রস্তুতির অংশ হতে পারে। কারণ সাধারণত ইসরায়েলের ঘাঁটিতে এভাবে মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয় না। ইরানের হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল। তারা এটিকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কল্পনা করুন, মাঝ সমুদ্রে ভাসছে আমেরিকার এক বিশাল রণতরী, অত্যাধুনিক রাডার, মিসাইল ডিফেন্স সিস্টেম, সবকিছু দিয়ে ঘেরা এক ভাসমান দুর্গ। কিন্তু হঠাৎ রাডারে ধরা পড়ল এমন কিছু যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ধেয়ে আসছে। চোখের পলক ফেলার আগে সেই দুর্গ চুরমার। মধ্যপ্রাচ্যের সেই গেম চেঞ্জার চুক্তি নিয়ে, যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। খবর আসছে, ইরান চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে তাদের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র, সুপারসনিক CM-302 মিসাইল। কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ? আপনারা হয়তো ভাবছেন, ইরান তো আগে থেকেই মিসাইল বানায়, তাহলে চীনের থেকে কেন কিনছে? এর উত্তর হলো সুপারসনিক স্পিড। এই মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত চলে এবং সমুদ্রের খুব নিচু দিয়ে উড়ে যায়। ফলে বড় বড় জাহাজের ডিফেন্স সিস্টেম একে শনাক্ত করার আগেই এটি আঘাত হানে। প্রায় 290 কিলোমিটার দূর থেকে এটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই মিসাইল যদি ইরানের হাতে আসে, তবে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। চুক্তির নেপথ্যে কি ঘটছে?
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই চুক্তির আলোচনা চলছিল প্রায় 2 বছর ধরে, কিন্তু আসল মোড় ঘোরে গত বছরের জুন মাসে। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান বুঝতে পারে তাদের আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। সূত্রের খবর, গত গ্রীষ্মে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মাসউদ ওয়াইও স্বয়ং বেইজিং সফর করেছেন। অর্থাৎ চুক্তিটি এখন একদম শেষ পর্যায়ে। ইরান বলছে, মিত্রদের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে, আর এটাই তা কাজে লাগানোর সঠিক সময়। আমেরিকার প্রতিক্রিয়া ও ট্রাম্প ফ্যাক্টর। এদিকে ওয়াশিংটনে কিন্তু বেশ উত্তেজনা। হোয়াইট হাউস সরাসরি কিছু না বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর আগের মতোই করা। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হয় ইরানকে নতুন কোনো চুক্তিতে আসতে হবে, না হলে আগের চেয়েও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এখানে একটি আইনি জটিলতাও আছে। 2015 সালের পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল, কিন্তু গত সেপ্টেম্বর থেকে আমেরিকা আবারও সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি তুলেছে। এই পরিস্থিতিতে চীন যদি সত্যিই ইরানকে এই উন্নত মিসাইল সরবরাহ করে, তবে তা হবে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক বিশাল চ্যালেঞ্জ। চীন কেন ইরানকে সাহায্য করছে? প্রশ্ন ওঠা স্বাভাবিক। চীন কেন এই ঝামেলায় জড়াতে চাইছে? তেল। ইরান চীনের অন্যতম বড় তেল সরবরাহকারী। কৌশলগত অবস্থান। আমেরিকাকে চাপে রাখতে ইরানের মতো এক শক্তিশালী মিত্র চীনের খুব প্রয়োজন। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোয়েক্স বলেছেন, ইরান যদি এই সুপারসনিক সক্ষমতা পেয়ে যায়, তবে পুরো যুদ্ধের সমীকরণ বদলে যাবে। এটি প্রতিহত করা প্রায় অসম্ভব বললেই চলে। একদিকে ট্রাম্পের কড়া হুঙ্কার, অন্যদিকে চীন ইরানের এই মহাচুক্তি। ইরান যদি এই মিসাইল হাতে পায়, তবে আমেরিকা কি সত্যি হামলা করার সাহস দেখাবে, নাকি ড্রাগন আর পারস্যের এই বন্ধুত্ব নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আমরা যখনই ইরান আমেরিকা যুদ্ধের কথা বলি, আমরা শুধু তেহরান আর ওয়াশিংটনকে দেখি, কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটা খেলছে অন্য কেউ। সেই দেশটি হলো চীন। বলা হচ্ছে সম্ভাব্য যুদ্ধটা হয়তো ইরানের সাথে, কিন্তু পরোক্ষভাবে আমেরিকা আসলে লড়ছে বেইজিং এর প্রযুক্তির সাথে। চীন ইরানকে এমন কিছু দিয়েছে যা আমেরিকার সবথেকে দামি যুদ্ধ বিমানের জন্য জমদূত হয়ে দাঁড়াতে পারে। স্টেলথ বিমানের জব, YLC-8B রাডার। আমেরিকার অহংকার হলো তাদের F-35 এবং B-2 স্পিরিট বোম্বার। এই বিমানগুলোকে বলা হয় স্টেলথ, অর্থাৎ এগুলো রাডারে ধরা পড়ে না। কিন্তু চীন ইরানকে দিয়েছে YLC-8B নামক এক অত্যাধুনিক অ্যান্টি স্টেলথ রাডার। এই রাডারটির ক্ষমতা কতটা? 700 কিলোমিটার রেঞ্জ। এটি প্রায় 700 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানের অবস্থান বলে দিতে পারে। লো ফ্রিকোয়েন্সি নজরদারি। এটি এমন এক প্রযুক্তিতে চলে যা আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকেও অনায়াসেই ট্র্যাক করতে পারে। ডেটা শেয়ারিং। বিমান শনাক্ত করার সাথে সাথে এটি ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বাভার 373 বা S-300-কে সিগন্যাল পাঠিয়ে দেয়, যাতে সেগুলো মুহূর্তের মধ্যে মিসাইল ছুটতে পারে। সহজ কথায়, আমেরিকা যদি ভাবে তারা লুকিয়ে হামলা করবে, তবে চীনের এই রাডার ইরানের জন্য আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কবার্তা হিসেবে কাজ করবে। কেন চীন ইরানকে এত সাহায্য করছে? এখানে একটা বড় জিওপলিটিক্যাল চাল আছে। 2021 সালে চীন এবং ইরান একটি 25 বছরের কৌশলগত চুক্তি সই করেছিল। এই চুক্তির মূল কথা হলো, চীন ইরান থেকে কম দামে তেল পাবে, আর বিনিময়ে ইরান পাবে চীনের হাইটেক সামরিক প্রযুক্তি। বিশেষ করে 2025 সালের সেই ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর চীন বুঝতে পেরেছে যে ইরানকে শক্তিশালী রাখা মানেই আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখা। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ফেঁসে যায়, তবে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে চীনের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। একেই বলে এক ঢেলে দুই পাখি মারা। আমেরিকার দুশ্চিন্তা, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। চীন কিন্তু সরাসরি যুদ্ধে নামছে না। তারা ইরানকে অস্ত্র দিচ্ছে এমনভাবে যাতে সরাসরি আমেরিকার সাথে তাদের সংঘাত না বাঁধে। কিন্তু এই প্রযুক্তির কারণে আমেরিকার অপারেশনাল খরচ এবং ঝুঁকি দুটোই কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই রাডার সিস্টেম পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আগে আমেরিকা আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য করত, কিন্তু এখন তাদের প্রতিটি পদক্ষেপ বেইজিং এর রাডারের তলায়। ভাবুন একবার, কোটি কোটি ডলারের F-35 যদি সাধারণ এক চীনা রাডারের কারণে ধ্বংস হয়ে যায়, তবে আমেরিকার বিশ্বজোড়া সম্মানের কি হবে? ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন তিনি ইরানকে একাই সামলে নেবেন, কিন্তু চীনের এই অদৃশ্য হাত যদি ইরানের পেছনে থাকে, তবে এই যুদ্ধ আমেরিকার জন্য ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে।
সময় ছিল মার্কিন স্টেলথ যুদ্ধ বিমান মানেই ভয়, রাডারে ধরা পড়ে না, চুপচাপ ঢুকে পড়ে, হামলা করে বেরিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরানের আকাশ কি আর আগের মতো সহজ টার্গেট? খবর অনুযায়ী চীন ইরানকে দিয়েছে একটি উন্নত অ্যান্টি স্টেলথ রাডার সিস্টেম, নাম YLC-8BL। এই রাডারকে অনেকেই বলছেন স্টেলথ বিমানের দুঃস্বপ্ন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করি, এই ধরনের তথ্যের অনেকটাই বিশ্লেষণ ও সামরিক সূত্রভিত্তিক। আনুষ্ঠানিকভাবে সবকিছু নিশ্চিত করা হয়নি, তবে প্রতিরক্ষা মহলে আলোচনা তুঙ্গে। এই রাডারের বিশেষত্ব কি? সাধারণভাবে স্টেলথ যুদ্ধ বিমান যেমন F-35, F-22 বা B-2 বোমারু ডিজাইন করা হয় উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার এড়িয়ে যাওয়ার জন্য। তাদের গায়ে বিশেষ প্রলেপ ও কোনাকুনি গঠন থাকে, যাতে রাডার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে না আসে। কিন্তু YLC-8B কাজ করে লো ফ্রিকোয়েন্সি বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে। এই দীর্ঘ তরঙ্গ স্টেলথ ডিজাইনের সীমাবদ্ধতাকে আঘাত করে, কারণ স্টেলথ প্রযুক্তি মূলত ছোট তরঙ্গের বিরুদ্ধে বেশি কার্যকর। দীর্ঘ তরঙ্গের ক্ষেত্রে বিমান পুরোপুরি অদৃশ্য থাকতে পারে না। বিশ্লেষকদের দাবি, এই রাডারে 550 থেকে 700 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, শুধু বিমান নয়, ব্যালিস্টিক মিসাইলও। এখন আসল বিষয়টা হলো, শনাক্ত করার পর কি হবে? রাডারে কোনো লক্ষ্যবস্তু ধরা পড়লে সেই তথ্য সরাসরি যুক্ত হতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে, যেমন S-300, S-400 যদি মোতায়েন থাকে, অথবা ইরানের নিজস্ব বাভার 373 সিস্টেম। মানে শনাক্ত থেকে প্রতিরোধ সবই দ্রুত। গত জুনে 12 দিনের সংঘাতে ইসরায়েলি ও মার্কিন স্টেলথ বিমান ইরানের আকাশে যে সুবিধা পেয়েছিল, সেটি ভবিষ্যতে এত সহজ নাও হতে পারে, এমনটাই মনে করছেন কিছু বিশ্লেষক। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। লো ফ্রিকোয়েন্সির রাডার সাধারণত টার্গেটের অবস্থান মোটামুটি শনাক্ত করতে পারে, কিন্তু খুব নিখুঁত টার্গেটিং এর জন্য উচ্চ ফ্রিকোয়েন্সি বা ফায়ার কন্ট্রোল রাডারের সহায়তা দরকার হয়। অর্থাৎ একা একটি রাডার পুরো যুদ্ধ বদলে দেবে, এমনটা বলা অতিরঞ্জন হতে পারে। তবুও কৌশলগত দিক থেকে এটি বড় বার্তা। চীন সরাসরি যুদ্ধ বিমান বা রণতরী পাঠায়নি, কিন্তু প্রযুক্তি দিয়েছে, এবং প্রযুক্তি আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমে বেইজিং কি বার্তা দিতে চাইছে? প্রথমত, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন আনা। তৃতীয়ত, দেখানো চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক প্রযুক্তিতেও বড় খেলোয়াড়। রাশিয়া আগেই ইরানকে বিভিন্ন প্রতিরক্ষা সহায়তা দিয়েছে। এখন চীনের এই পদক্ষেপ অনেকের কাছে কৌশলগত সমন্বয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে পেন্টাগন বা ইসরায়েল এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, কিন্তু সামরিক পরিকল্পনায় নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এতে কি সত্যিই মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের সমীকরণ বদলে যাবে? সম্ভবত পুরোপুরি নয়, কারণ স্টেলথ প্রযুক্তিও থেমে নেই। নতুন প্রজন্মের ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন, সাইবার আক্রমণ সবই দ্রুত উন্নত হচ্ছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধ এখন আর শুধু বিমান বনাম বিমান নয়, এটা প্রযুক্তি বনাম প্রযুক্তি, রাডার বনাম স্টেলথ, সেন্সর বনাম জ্যামার, ডিটেকশন বনাম বিভ্রান্তি। ইরানের আকাশ হয়তো এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত, কিন্তু তার মানে এই নয় যে সেটি পুরোপুরি অজেয়। শেষ পর্যন্ত আধুনিক যুদ্ধের সমীকরণ বদলায় ধীরে ধীরে। একটি প্রযুক্তি আসে, আরেকটি তার মোকাবিলায় তৈরি হয়। চীন কি নীরবে আমেরিকার নিউক্লিয়ার ব্যারার ভিতরে ঢুকে পড়েছে? শুনতে সিনেমার গল্পের মতো লাগতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সাম্প্রতিক কিছু জমি কেনাবেচা ঘিরে এখন সত্যিই নিরাপত্তা অ্যালার্ম বাজছে। মিসৌরির হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস, এখানেই রয়েছে আমেরিকার বিখ্যাত B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ঘাঁটির ঠিক বাইরে একটি ট্রেইলার পার্ক বা মোবাইল হোম পার্ক নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিয়েছে সেটি বন্ধ করার জন্য। অভিযোগ, এই সম্পত্তির মালিকানার পেছনে রয়েছে জটিল শেল কোম্পানির নেটওয়ার্ক, যার সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সংযোগ থাকতে পারে। খতিয়ে দেখে জানা যায় মালিকানা কাগজে কলমে এক কানাডিয়ান দম্পতির নামে, কিন্তু তদন্তকারীরা দাবি করছেন শেষ পর্যন্ত সে লিঙ্ক গিয়ে মেলে এক বিতর্কিত চীনা ব্যবসায়ী মাইলস গুয়ের সঙ্গে। তার বিরুদ্ধে আগে গুপ্তচর বৃত্তি ও বড় অঙ্কের জালিয়াতির অভিযোগ ছিল। 2024 সালে তিনি যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হন। তারপর আরেকটি ঘটনা, এক চীনা নাগরিককে নাকি হোয়াইটম্যান ঘাটের সীমান্তের কাছে B-2 বোমারুর ছবি তুলতে দেখা যায়।
ছোট ঘটনা? নিরাপত্তা কর্মকর্তাদের মতে না, কারণ এমন ছবি, এমন পর্যবেক্ষণ বিদেশি গোয়েন্দাদের ঘাঁটির রুটিন, দুর্বলতা ও কাঠামো বোঝার সুযোগ দিতে পারে। লুইজিয়ানায় চীন সংযুক্ত মালিকরা একটি গলফ কোর্স কিনেছেন, যা এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের সদর দপ্তরের কাছে। এই কমান্ড নিয়ন্ত্রণ করে আমেরিকার পারমাণবিক বোমারু ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নর্থ ডাকোটায় চীনের ফুফেং গ্রুপ প্রায় 150 হেক্টর জমি কিনেছে গ্র্যান্ড ফর্কস এয়ারফোর্স বেজের কাছে। এই ঘাঁটি থেকে গ্লোবাল হক ড্রোন ও গুরুত্বপূর্ণ মহাকাশ যোগাযোগ অবকাঠামো পরিচালিত হয়। টেক্সাসের GH আমেরিকা এনার্জি নামের একটি কোম্পানি লাফলিন এয়ারফোর্স বেজের কাছে উইন্ড ফার্ম প্রকল্প করতে চেয়েছিল। আশঙ্কা ছিল বিদ্যুৎ অবকাঠামো নিয়ন্ত্রণের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বা বিঘ্ন ঘটানো সম্ভব হতে পারে। পরে টেক্সাস লোন স্টার ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন অ্যাক্ট পাশ করে বিদেশি প্রতিপক্ষের এমন মালিকানা ঠেকাতে। ওয়াইওমিংয়ে মাইন ওয়ান পার্টনার্স নামের একটি কোম্পানি FE ওয়ারেন এয়ারফোর্স বেজের মাত্র 1.6 কিলোমিটার দূরে জমি কিনেছিল। এই ঘাঁটিতে রয়েছে মিনিটম্যান 3 ICBM, যা যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক পারমাণবিক শক্তির মেরুদণ্ড। 4 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সর্বশেষ বড় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট। ফলে দুই দেশের মোতায়েন করা অস্ত্রের ওপর আর কোনো আনুষ্ঠানিক সীমা নেই। ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন নতুন কোনো চুক্তি হলে সেখানে চীনকেও থাকতে হবে, কিন্তু বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র চীনকে গোপনে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত পরীক্ষা চালানোর অভিযোগ তোলে। 2025 সালের জুনে হোয়াইটম্যান ঘাঁটি থেকে 7টি B-2 বোমারু বিমান উড়ে যায় ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার চালাতে। 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। 36 ঘন্টার অভিযানে শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা হয়। তাহলে প্রশ্ন উঠছে, যদি কোনো বিদেশি শক্তি হোয়াইটম্যান ঘাঁটির আশপাশে জমি কিনে নজরদারি করে, তথ্য জোগাড় করে, তাতে কি কৌশলগত সুবিধা মিলতে পারে? যুক্তরাষ্ট্র কি খুব দেরিতে বিষয়টি বুঝছে, নাকি এটি অতিরঞ্জিত ভয়? একদিকে ইরান নিয়ে উত্তেজনা, অন্যদিকে চীনের জমি কেনা নিয়ে উদ্বেগ। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ। প্রতিবেদন বলছে নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের ওপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেদ এবং জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা। চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সালতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায়, তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে। একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময়ে পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে জর্ডানে 3rd মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে, নাকি চীন জানিয়েছে, নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে।
মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে, কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিংয়ের মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং-1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং-1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য চাপা শব্দ। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে উত্তাপ বাড়ছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওই অঞ্চলে। বিশাল দানবের মতো সমুদ্রে ভাসছে USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড। দূর থেকে দেখলে মনে হবে ভাসমান একটি শহর। 4টি ফুটবল মাঠের সমান লম্বা। উপর দিয়ে যুদ্ধ বিমান ওঠানামা করছে, নিচে হাজারো নাবিকের ব্যস্ততা। এই দৃশ্য অনেকের কাছে শক্তির প্রতীক, কিন্তু শক্তিরও ভয় আছে। বিশ্লেষকেরা বলছেন, এই উত্তেজনার আড়ালে আরও বড় একটি সমীকরণ তৈরি হচ্ছে, সেটি চীনকে ঘিরে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনকে চীন একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে দেখছে। মানে নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্যের যুদ্ধের প্রস্তুতি দেখে শিখছে। চীনের হাতে আছে DF-26 ধরনের ক্ষেপণাস্ত্র, যাকে অনেকে ক্যারিয়ার কিলার বলে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে বলে দাবি করা হয়। আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে তাই বিমানবাহী রণতরী আর অজেয় নেই, এই কথাই এখন শোনা যাচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক কিছু বক্তব্যে উদ্বেগের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে চীনের উপকূল ঘেঁষে যুদ্ধে জড়ালেই যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে, এমন আশঙ্কা স্বীকার করা হয়েছে। প্রযুক্তি, মিসাইল নেটওয়ার্ক, নজরদারি সব মিলিয়ে চীন এখন ভিন্ন এক বাস্তবতা। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে চীন। অর্থাৎ সমুদ্রে ভাসমান মার্কিন রণতরীগুলোর অবস্থান নির্ভুলভাবে ধরতে সহায়তা দেওয়া হচ্ছে। যদি তা সত্যি হয়, তাহলে ব্যাপারটা শুধু ইরান যুক্তরাষ্ট্র বিরোধ নয়, এর ভেতরে আরও বড় খেলা আছে। চীন বহু বছর ধরে একটি কৌশল তৈরি করেছে, যাকে অনেকে A2 বা AD বা অ্যান্টি অ্যাক্সেস কৌশল বলে। এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চল, যেমন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর, সেখানে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তিকে ঢুকতে না দেয়া অথবা ঢুকলেও কার্যকর হতে না দেয়া। এই কৌশলের মধ্যে আছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা, সরাসরি মিসাইল হামলা তো আছে। অর্থাৎ শুধু আঘাত নয়, প্রতিপক্ষের চোখ কান বন্ধ করে দেয়া, এটাও পরিকল্পনার অংশ। ভাবুন, সমুদ্রে বিশাল এক রণতরী ভাসছে, কিন্তু হঠাৎ তার রাডার বিভ্রান্ত, যোগাযোগ লাইন দুর্বল, আকাশে শত্রু কোথায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শক্তিশালী জাহাজও অসহায় হয়ে পড়তে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা চীনের জন্য এক ধরনের পরীক্ষাগার হয়ে উঠেছে। নিজেরা ঝুঁকি না নিয়েই তারা মার্কিন বাহিনীর চলাফেরা, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিক্রিয়ার ধরন সব পর্যবেক্ষণ করতে পারছে। ভবিষ্যতে যদি তাইওয়ানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়, তখন এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, চীন হয়তো এখন থেকেই হিসাব কষছে কিভাবে স্যাটেলাইট, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ে মার্কিন রণতরীর প্রতিরক্ষা দুর্বল করা যায়। একটা বড় ঝড় আসার আগে বাতাস থমথমে হয়ে থাকে, চারদিকে অদ্ভুত নীরবতা। মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমুদ্রেও এখন তেমন নীরব উত্তেজনা। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে দূরে দাঁড়িয়ে চীন, নীরব হিসেবে পর্যবেক্ষক। জেনেভার আকাশে কূটনীতির নরম আলো। কথার টেবিলে বসেছিল 3 শক্তি, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া। লক্ষ্য ইরান সংকটের সুরাহা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের ইতি। কিন্তু ইতিহাস কি কখনো এত সহজে বাঁক নেয়?
আলোচনা শেষ হতেই অন্য এক মঞ্চে শুরু হলো শক্তির মহড়া। ওমান সাগরের নীল জলে গর্জে উঠছে যৌথ নৌ অভিযান। তেহরান ও মস্কো একসঙ্গে নামছে সমুদ্রের দাবার ছকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। ইরানের সংবাদ মাধ্যমের ঘোষণা, কূটনীতির পরপরই কামানের শব্দ। এর আগে হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। সেটি ছিল স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি চ্যালেঞ্জহীন নয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদুলু জানালেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে যৌথ মহড়া হবে। কেন এই মহড়া? তেহরান ও মস্কোর ভাষ্য, সমুদ্র নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সমন্বয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন জাগে, এ কি কেবল নিরাপত্তা, নাকি এটি এক নীরব কূটনৈতিক জবাব? মহড়ার সময় নিরাপত্তার কারণে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর বিপুল জ্বালানি পরিবহন হয়। বিশ্ববাজারের শিরায় রক্ত সঞ্চালনের মতোই এই পথ। একে বন্ধ করা মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে দেয়া। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। প্রথম দফা হয়েছিল মাস্কাটে। পরমাণু ইস্যু বহুদিনের। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতে সেই আলোচনা থেমে যায়। তখন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষত শুকোয়নি এখনো। আর ঠিক এই সময়েই তেহরানের মসনদ থেকে উচ্চারিত হলো বজ্রনীনা। আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যেখান থেকে আর সেরে ওঠা যাবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। সম্প্রতি উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে যেন ভাসমান দুর্গ। এই দৃশ্য যেন দুই স্রোতের সংঘর্ষ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধজাহাজের ছায়া। একদিকে কূটনীতির হাসি, অন্যদিকে মহড়ার গর্জন। এই ঘটনা প্রবাহ কেবল সামরিক নয়, শক্তির মনস্তাত্ত্বিক খেলা। জেনেভার আলোচনার পরপরই যৌথ মহড়া শুরু করা মানে বিশ্বকে বার্তা দেয়া, আমরা কথা বলি কিন্তু প্রস্তুতিও রাখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা চাপে, ইরান নিষেধাজ্ঞা আর হুমকির বৃত্তে। দুই দেশের এই সমুদ্র সংলাপ আসলে ভূ রাজনীতির নতুন সমীকরণ। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী, ওমান সাগর কৌশলগত সোপান, পারস্য উপসাগর শক্তির প্রদর্শন ক্ষেত্র। এই 3 জলের মিলন বিন্দুতে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, জেনেভার আলোচনার কালি শুকানোর আগে কেন এই গর্জন? এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। ইরাকের আধা সামরিক বাহিনী একটি ভিডিও রিলিজ করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটি কোনো সাধারণ মরুভূমির মহড়া নয়, বরং মাটির গভীরে তৈরি এক বিশাল অস্ত্রনগরীর ঝলক। ইরাক, ইরান আর রাশিয়ার এই ত্রিমুখী জোট আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরাকের পাতালপুরি এবং যুদ্ধের হুমকি। ইরাকের শক্তিশালী মিলিশিয়া গ্রুপগুলো মাটির নিচে বিশাল টানেল তৈরি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গের পর মাইলের পর মাইল সাজানো রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সিস্টেম। তাদের বার্তা পরিষ্কার, আমরা প্রস্তুত, আজই, এখনই। ইরাকের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করুন। এর এক পাশে জর্ডান, অন্য পাশে কুয়েত, মাঝখানে লেভান্ট এবং পারস্য উপসাগর। যদি ইরাকি যোদ্ধারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চলের সাপ্লাই চেইন এবং এনার্জি মার্কেট মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি ওয়াশিংটনের বিরুদ্ধে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাশিয়ার এন্ট্রি, আগুন নিয়ে খেলবেন না। সবচেয়ে বড় টুইস্ট হলো রাশিয়ার অবস্থান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার পরিকল্পনা মানে আগুন নিয়ে খেলা। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল দর্শক হয়ে বসে থাকবে না, তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামোর মধ্যে থেকে সমাধানের পক্ষে। কিন্তু আমেরিকা যদি বেশি শক্তি দেখায়, তবে রাশিয়া এবং ইরান একজোট হয়ে তার জবাব দেবে। বান্দর আব্বাসের শক্তি প্রদর্শন।
সম্প্রতি দক্ষিণ ইরানের বান্দর আব্বাসে একটি রুদ্ধশ্বাস নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং রাশিয়ার স্পেশাল ফোর্স মিলে একটি হাইজ্যাক হওয়া জাহাজ উদ্ধারের নাটকীয় মহড়া দিয়েছে। ইরানের আলবান ডেস্ট্রয়ার এবং শক্তিশালী SH-3 হেলিকপ্টার, রাশিয়ার ব্রেভি হেলিকপ্টার ক্যারিয়ার এবং ফাইটার জেট। এটা ছিল আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর একটি গুলিও চালানো হয় তবে তার পরিণাম হবে সুদূর প্রসারী এবং বিধ্বংসী। বন্ধুরা, এই পুরো ঘটনার টাইমিংটা দেখুন। একদিকে জেনেভায় পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে সমুদ্র এবং মাটির নিচে যুদ্ধের প্রস্তুতি। শক্তি সমীকরণ। রাশিয়া এবং ইরানের এই সামরিক ঐক্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। অর্থনৈতিক ঝুঁকি। যদি যুদ্ধ বাঁধে তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটি কেবল একে অপরকে চাপে রাখার একটি কৌশল? ল্যাভরভ ঠিকই বলেছেন, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত।